নবম দশম শ্রেণীর ইজি ফিজিক্স বই থেকে এই পর্বে আমরা নবম অধ্যায়ের কিছু সংক্ষিপ্ত প্রশ্ন নিয়ে আলোচনা করব। প্রথম প্রশ্নটা একটু খেয়াল করে দেখি। প্রথম প্রশ্ন হচ্ছে, আলোর প্রতিসরণ বলতে কি বুঝছো? আলোর প্রতিসরণ জিনিসটা হচ্ছে এরকম যে ধরো দুইটা ভিন্ন মাধ্যম হতে পারে, এরকম একটা হচ্ছে বায়ু আর একটা হচ্ছে ধরো কাঁচ। এই যে এরকম দুটো ভিন্ন মাধ্যম, যে দুটো ভিন্ন মাধ্যমের মধ্যে হচ্ছে ঘনত্বের পার্থক্য আছে। তো এখন আলোক রশ্মি ধরো এইখান থেকে এইখানে প্রবেশ করছে, তো প্রবেশ করার সময় সে এরকম সোজা চলে যাওয়ার কথা ছিল, সেরকম সোজা না গিয়ে হয় এদিকে না হয় এদিকে বেঁকে যায়। এই যে তার গতিপথ পরিবর্তন হচ্ছে, এইটাকেই মূলত বলা হয় হচ্ছে আলোর প্রতিসরণ। তো এইখানে ডেফিনেশনটা প্লাস হচ্ছে সেই ব্যাখ্যাটাই বলা আছে। উত্তর লেন্সকে অভিসারী লেন্স বলা হয় কেন, ব্যাখ্যা করো। খেয়াল করো, এই চিত্রটা দেখলেই তোমরা বুঝে যাবা। এখানে কি হচ্ছে যে প্রধান অক্ষের সমান্তরালে একগুচ্ছ আলোক রশ্মি আসতেছে, আসার পর তারা কোন মধ্যে কিসের মধ্য দিয়ে ঢুকতেছে? উত্তর লেন্সের মধ্য দিয়ে ঢুকতেছে। ঢোকার পর তারা কি হচ্ছে? একটা বিন্দুতে মিলিত হচ্ছে। এই যে একগুচ্ছ সমান্তরাল রশ্মিকে একটা বিন্দুতে মিলিত করে ফেলা, এটাই হচ্ছে মূলত অভিসারিত করা। তো এই উত্তর লেন্স এই কাজটা করে বলে, অর্থাৎ প্রধান অক্ষের সমান্তরালে আপতিত রশ্মিকে একটা নির্দিষ্ট বিন্দুতে মিলিত করে বলেই এইটাকে আমরা অভিসারী লেন্স বলে থাকি। 3 নম্বর প্রশ্নটা দেখো, মরীচিকা কিভাবে সৃষ্টি হয়, ব্যাখ্যা করো। মরীচিকা জিনিসটা কি? মরীচিকা হচ্ছে মরুভূমির মধ্যে অনেক সময় শোনা যায় না যে একটু দূরেই দেখে মনে হচ্ছে পানি আছে, অথবা ধরো প্রচন্ড মানে বৈশাখ বা চৈত্র মাসের প্রচন্ড গরমে তুমি যখন হচ্ছে রাস্তা দিয়ে বাসে করে যাবা, তখন দেখবা যে কিছু দূরে মনে হচ্ছে রাস্তা ভেজা। এই যে ওইখানে পানি নাই কিন্তু তোমার কাছে ভেজা মনে হচ্ছে, অথবা মরুভূমিতে পানি আছে মনে হচ্ছে, এই জিনিসটাকে বলা হয় হচ্ছে মরীচিকা। এখন মরীচিকা কিভাবে সৃষ্টি হয় তা চলো আমরা এটা করে দেখি, ব্যাপারটা হচ্ছে একটু বোঝার চেষ্টা করি। এই যে মরুভূমির বালু, এই বালু সূর্যের তাপ পেলে প্রচন্ড উত্তপ্ত হয়ে যায়। তো বালু যখন উত্তপ্ত হয়, বালুর কাছাকাছি যে বায়ুমণ্ডলের স্তরটা আছে, এই বায়ুমণ্ডলের স্তরটা হচ্ছে প্রচন্ড উত্তপ্ত হয়ে যায়, যার ফলে এই বায়ুমণ্ডলের ঘনত্বের পরিমাণ কমে যায়। তার মানে এইটা হচ্ছে কম ঘনত্বের, এইটা হচ্ছে কম ঘনত্বের। আর এর উপরে মানে একটু বালু থেকে একটু বেশি উপরে গেলে সেই জিনিসটা হচ্ছে বেশি ঘনত্বের হয়ে থাকে তুলনামূলক। অর্থাৎ বালুর কাছাকাছি যেই স্তরটা আছে সেটা কম ঘনত্বের, আর উপরের যে অংশটা আছে সেটা হচ্ছে বেশি ঘনত্বের। তো আলোক রশ্মি যখন সংকট কোণের থেকে বড় কোণে এই যে বেশি ঘন মাধ্যম থেকে হালকা ঘন মাধ্যমে প্রবেশ করতেছে, তখন আলোক রশ্মি প্রতিসরিত না হয়ে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলিত হয়ে ফিরে যায়। আলোক রশ্মি প্রতিসরিত না হয়ে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন হয়ে ফিরে যায়। তো ধরো এইখানে যদি একটা গাছ থাকে, এখানে যদি একটা গাছ থাকে, তখন আর এইখানে যদি ধরো একজন পথচারী থাকে, তো সেই পথচারী দেখে যে সে তো আর জানে না যে এখান থেকে আলোক রশ্মি এসে এখানে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলিত হয়ে তার কাছে গেছে, এটা আমরা বুঝতে পারি না। যার ফলে তার কাছে মনে হয় যে গাছটা আছে, এই গাছটার এইখানে হচ্ছে তোমার প্রতিচ্ছবি সৃষ্টি হচ্ছে। তো গাছের এরকম প্রতিচ্ছবি সৃষ্টি হয় কখন? যখন হচ্ছে এখানে পানি থাকে, পানির মধ্যে আমরা প্রতিফলন দেখি না, এরকম প্রতিফলন দেখে। তো এই রকম প্রতিফলন দেখার ফলে তার কাছে মনে হয় যে কিছু দূরে বুঝি হচ্ছে পানি আছে। এই যে ঘটনাটা, এই ঘটনাটাকেই মূলত বলা হচ্ছে মরীচিকা। আর মরীচিকা কিভাবে সৃষ্টি হয় সেটা তোমাদেরকে হচ্ছে দেখালাম। এখন চলো আমরা টেক্সট একটু পড়ে দেখি যেখানে কি বলা আছে। যে মরীচিকা হলো আলোর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনে সৃষ্ট এক ধরনের দৃষ্টিভ্রম বা অপটিক্যাল ইলুশন। মরুভূমির উষ্ণ মরুভূমি বা পিচ ডালা রাস্তায় যখন প্রচন্ড রোদ থাকে, তখন মাটির সংলগ্ন বায়ুমণ্ডল খুব উত্তপ্ত হালকা থাকে, আর উপরের স্তরগুলো তুলনামূলকভাবে শীতল ও ঘন থাকে। আকাশ ও দূরের কোনো বস্তু থেকে আসা আলোক রশ্মি যখন এই ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে প্রবেশ করে, তখন প্রতিসরণের ফলে তা অভিলম্ব থেকে দূরে সরতে থাকে। এক পর্যায়ে আপতন কোণ সংকট কোণের চেয়ে বড় হয়ে গেলে আলোর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন ঘটে। পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনে প্রতিফলিত আলোক রশ্মি যখন পর্যবেক্ষকের চোখে পৌঁছায়, তখন পর্যবেক্ষক মনে করেন আলোটি রাস্তা বা নিচ থেকে প্রতিফলিত হয়ে আসছে, অর্থাৎ তিনি বস্তুর একটি উল্টো প্রতিবিম্ব দেখতে পান, যা দেখে মনে হয় সেখানে পানি আছে বা আকাশের প্রতিফলন দেখা যাচ্ছে, যা মূলত একটা দৃষ্টিভ্রম, এবং এইটাকেই মূলত বলা হচ্ছে মরীচিকা। আশা করি তুমি যদি ওই ব্যাখ্যাটা বুঝছো তাহলে এটা তুমি নিজের মতো করে বানিয়ে লিখতে পারবে। অবতল লেন্সের ফোকাস দূরত্ব ঋণাত্মক কেন, ব্যাখ্যা করো। একটা অবতল লেন্স চিন্তা করি, এই যে ধরো এরকম একটা অবতল লেন্স, তো প্রধান অক্ষের সমান্তরালে এরকম আলোক রশ্মি এসে পড়লো, পড়ার পর কি হয়, এটা এরকম অভিসারিত হয়ে যায়। এখন এদেরকে যদি আমি পেছন দিকে বাড়াই, তখন মনে হবে যে এরকম একটা বিন্দু থেকে আসছে বলে মনে হবে। তো এই যে বিন্দু থেকে আলোক কেন্দ্র পর্যন্ত যেই দূরত্বটা, সেটাকে আমরা বলি হচ্ছে ফোকাস দূরত্ব। এখন খেয়াল করে দেখো তো, এই ফোকাস দূরত্বটা কি বাস্তব না অবাস্তব?
এখানে যেহেতু আমি মনে করতেছি এই বিন্দু থেকে আসতেছে, তার মানে আসলে এই বিন্দু থেকে আসতেছে না, সুতরাং এই বিন্দুটা হচ্ছে কাল্পনিক। তাহলে এই দূরত্ব যেটা আছে এটা কাল্পনিক। এই কাল্পনিক বা অবাস্তব বোঝানোর জন্য হচ্ছে আমরা অবতল লেন্সের ফোকাস দূরত্বটাকে ঋণাত্মক বলে থাকি। তো অবতল লেন্সের ফোকাসে আপতিত আলোর বিপরীত দিকে তথা অসৎ ফোকাসে অবস্থিত হওয়ায় এর ফোকাস দূরত্ব ঋণাত্মক হয়। যখন একগুচ্ছ সমান্তরাল আলোক রশ্মি অবতল লেন্সে আপতিত হয় তখন লেখাটি রশ্মিগুলোকে লেন্সটির রশ্মিগুলোকে চারদিকে ছড়িয়ে দেয় বা অপসৃত করে দেয়। ফলে প্রতিসরিত রশ্মিগুলো লেন্সের পেছনে একটা নির্দিষ্ট বিন্দু হতে অপসৃত হচ্ছে বলে মনে হয়। এই বিন্দুকে প্রধান ফোকাস বলে। আলোক কেন্দ্র থেকে এই ফোকাস বিন্দুর দূরত্ব মাপার জন্য আপতিত আলোর গতির বিপরীত দিকে দূরত্ব অতিক্রম করতে হয়। এই দূরত্বকে অসৎ দূরত্ব বলে, যা আলোক রশ্মি প্রকৃতপক্ষে অতিক্রম করে না। এই অতিক্রম করছে বলে মনে হয়, তাই অবতল লেন্সের ফোকাস দূরত্ব ঋণাত্মক। মানে আমি তোমাদেরকে এখানে যেটা বুঝালাম, এই বিন্দুটা যেহেতু অবাস্তব, সুতরাং এই থেকে এই দূরত্বটাও হচ্ছে অবাস্তব বা কাল্পনিক। এই জন্য এই দূরত্বটাকেই বলা হয় হচ্ছে কি অবাস্তব, আর এই অবস্থা বোঝানোর জন্য হচ্ছে আমরা ঋণাত্মক বুঝিয়ে থাকি। তো এই ছিল এই পর্বের আলোচনা। পরবর্তী পর্বে আমরা অন্যান্য প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব।